যদিও আমি দেখতে সুন্দরী, গায়ের রং ফর্সা, মুখের গঠন সুন্দর, কিন্তু আমি খুব রোগা পাতলা। ছোটবেলা থেকেই আমার খেলাধুলা করার খুব শখ ছিল, তাই বেশিরভাগ সময় আমি মাঠে ঘাটে ছেলেদের সাথে খেলাধুলা করতে থাকতাম। বাড়ির মধ্যে সবচেয়ে ছোট ছিলাম, সেই কারণেই বাবা মায়ের আদর আমি একটু বেশিই পেয়েছিলাম। আমার বড় দিদিদের বিয়ে হয়ে গেছে, যেহেতু আমি বেশিরভাগ সময় ছেলেদের সাথে খেলাধুলা করতাম, সেই কারণে আমার চালচলন তাদের মতোই ছিল। আমি ছেলেদের মতোই জামা আর জিন্স পরতাম, মাথায় সবসময় টুপি পরেই থাকতাম। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এসবই আমার পছন্দের খেলা ছিল। এই সকল খেলা খেলতে খেলতে বুঝতেই পারিনি যে কিভাবে সময় পার হয়ে গেল, আর আমি 18 বছরের গণ্ডি পার করে গেলাম। আমার বয়স 18 বছর হলে আমার মা জোর করে আমাকে বাড়িতে আটকে রাখতে শুরু করেন। তিনি আমাকে বলতেন, তুই মেয়ে হয়ে সারাদিন ছেলেদের সাথে খেলা করে বেড়াস, তোর লজ্জা করে না? এত বড় হয়ে গেছিস, আর এখনও পাড়ার ছেলেদের সাথে সবসময় খেলাধুলা নিয়ে থাকিস। এখন থেকে সারাদিন বাড়িতেই থাকবি। নিজের পা দেখেছিস, খালি পায়ে খেলতে খেলতে কত বড় হয়ে গেছে। আমার তো মনে হয় তোর মাপের জুতো খুঁজেই পাওয়া যাবে না, তোকে ছেলেদেরই জুতো এনে দিতে হবে। আমি প্রথম থেকেই একঘেয়েমি ছিলাম। মায়ের কথা এক কান দিয়ে শুনতাম, আর এক কান দিয়ে বের করে দিতাম। মায়ের এত বকাঝোকা শোনার পরেও আমার মন বাইরে যে ক্রিকেট ম্যাচ হচ্ছে তার দিকেই পড়ে থাকতো। আমি মাকে অনেকবার অনুরোধ করলাম যে আমি এই শেষবার খেলবো, আমাকে খেলতে যেতে দাও, কিন্তু তিনি রাজি হতেন না। তিনি আমার বাইরে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র এইটুকু স্বাধীনতা দিয়েছিলেন যে আমি ছাদে গিয়ে ঘুড়ি উড়াতে পারি। মাঝে মাঝে পাশের বিষ্ণুদের বাড়িতে গিয়ে তার মায়ের কাছে অভিযোগ করতাম যে আমাকে আমার মা ঘরের মধ্যে কয়েদি বানিয়ে রেখেছেন। আমার ওঠা বসা চলাফেরা সব কিছু ছেলেদের মতোই ছিল। তাই বিষ্ণু আমার দিকে তাকিয়ে হেসে বলতো, কোনো ব্যাপার না বনি, এখন তুমি বড় হয়েছো, তাই এখন থেকে বাড়িতেই থাকার চেষ্টা করো। এখন বিষ্ণু তো উল্টে আমার কাটা খায় নুনের ছিটা দিতে শুরু করলো। বেশিরভাগ সময় আমি ওর কাছ থেকে ওর জামা নিয়ে পড়তাম। যদিও আমি ছেলেদের সাথে খেলাধুলা করেই বড় হয়েছি, কিন্তু পাড়ার কোনো ছেলেই কখনো আমার সাথে খারাপ কিছু বা নিজের সীমা পার করার চেষ্টাও করেনি। আর এর কারণ হয়তো বিষ্ণুই ছিল, যে সব জায়গাতেই আমার গার্ড হয়ে আমার সাথে থাকতো। সে মায়ের অনেক কাজও করে দিত, কেননা আমাদের কোনো ভাই ছিল না। বাবা বিদেশে থাকতো, কয়েক মাস পরে একবার বাড়িতে আসতো। যখন আমি কলেজ পাশ করলাম, আমার মায়ের বান্ধবী আমার জন্য নিজের ছেলের সম্বন্ধ নিয়ে এলো। আমার বয়স তখন 21। যখন মায়ের বান্ধবী কলকাতা থেকে নিজের ছেলের সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে এলো, যখন আমি জানতে পারলাম, তখন আমি আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে আমি তোমাদের ছেড়ে অন্য শহরে কোনো মতেই যাব না। আমার মা বললেন, তোর যা চাল চলন, আমি তোকে আমার কাছে রেখে সবার কাছে অপমান হতে চাই না। আরে এত বড় হয়ে গেছিস, এখনো এক কাপ চাও বানাতে জানিস না। ও আমার ছোটবেলার বান্ধবী, একেবারে নিজের বোনের মতো। ও তো সমস্ত দুর্বলতা চুপ করে মেনে নেবে, আর এটাই আমার মায়ের সবচেয়ে বড় ভুল ছিল। যাই হোক, আমার বিয়ের প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। এখন আমার মাথায় শুধু খেলাধুলাই ঘুরত। বিয়ে 4 দিন আগে পর্যন্ত আমি বাড়ি থেকে বাইরে যাওয়ার বিভিন্ন অজুহাত খুঁজতে থাকতাম, আর প্রায় লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে যেতাম। আমার মা আমাকে জোর করে টানতে টানতে বাড়িতে এনে ঘরের মধ্যে আটকে রাখতো আর বলতো, বিয়ে হতে আর মাত্র 4 দিন বাকি, আর এই মেয়েকে নিয়ে আমার একটুও শান্তি নেই। আরে নববধূ যদি বিয়ের আগে এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায়, তাহলে তার রং রূপ খারাপ হয়ে যায়। এই 4 দিন আমাকে খুব কষ্টের সাথে নিজের ঘরে বসে পার করতে হয়েছে। যাই হোক, আমার বরযাত্রী কলকাতা থেকে এসে গেছে। রাতের বেলায় আমার বিয়ে হয়েছিল, আর সকালের ট্রেনেই ফিরে যাওয়ার জন্য আমাকে তৈরি হতে হয়। নববধূ হয়ে ট্রেনে বসে বসে আমি খুব বোর হচ্ছিলাম। আমার স্বামী বারবার আমার দিকে তাকিয়ে খুব ভালোভাবে আমাকে দেখছিল। আমার মায়ের বান্ধবী কলকাতাতেই থাকতো, কিন্তু সেখানে আমাদের তেমন যাওয়া আসা ছিল না। 4-5 বছর পর পর মায়ের এই বান্ধবী আমাদের বাড়িতে দেখা করতে আসতো, আর কিছুদিন থেকে তারপর আবার ফিরে যেত। তাই না তো আমি আমার শ্বশুরবাড়ির পরিবেশের ব্যাপারে কিছু জানতাম,
না আমার স্বামী বিপ্লবের ব্যাপারে কিছু জানতাম। যদিও আমার সারা জীবন ছেলেদের সাথেই খেলাধুলা করে কেটেছে, কিন্তু যেভাবে বিপ্লব আমার দিকে তাকিয়েছিল আর ওর তাকানোতে আমার যে অস্বস্তি হচ্ছিল, সেটা যাদের সাথে ছোটবেলায় খেলাধুলা করতাম তাদের নিয়ে কখনোই হয়নি। ও আমার সামনের সিটেই বসেছিল। একে তো আমি প্রথমবার ট্রেনে যাত্রা করছি, আর তার উপর এইসব ভারী ভারী নববধূর পোশাকে। আমি আজ পর্যন্ত সালোয়ারও ঠিকঠাক পরিনি, সবসময় জিন্স আর শার্ট পরতাম, অথবা হাফ প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াতাম। এই সময় আমার নববধূর ভারী ভারী কাপড় চোপড়ের কারণে খুব বিরক্তি অনুভব হচ্ছিল। খুব কষ্টে আমি এই কয়েক ঘন্টা জার্নি করে রাতে শোয়ার আগে আমি আমার গায়ের সমস্ত গয়না খুলে রাখলাম। কলকাতায় পৌঁছানোর পরেই আমার শাশুড়ি পাড়ার একটা মেয়েকে দিয়ে আবারও আমার মেকআপ ঠিক করালেন। ক্লান্তি আর ঘুমে আমার অবস্থা খারাপ, কেননা আমি ট্রেনের জার্নিতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম আগে থেকেই। সব সময় আমার ঘুম গভীর হতো। যখনই আমার ঘুম আসতো, আমি চাইলেও নিজেকে জাগিয়ে রাখতে পারতাম না। এই কারণেই স্বামীর ঘরে আসা অপেক্ষাও করতে পারিনি। বালিশের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি। এরপরে যখন আমার ঘুম ভাঙলো, তখন দেখলাম ও সোফায় ঘুমিয়ে আছে। এটা দেখে আমি লজ্জায় পড়ে গেলাম। আমার ওর জন্য অপেক্ষা করা উচিত ছিল। যাই হোক, আমি যখন ঘড়ির দিকে তাকালাম, তখন দেখলাম রাত 3টা বাজে। আমার খুব খিদে পাচ্ছিল। যখন এখানে এসেছিলাম, তখন শাশুড়ির জলখাবার খাইয়েও আমাকে বিছানায় বসিয়ে দিয়েছিল, আর আমি ঘরে আসতেই ঘুমিয়ে পড়ি। আমি উঠে ঘরের থেকে বাইরে যেতে চাইছিলাম, যাতে নিজের খাওয়ার জন্য কিছু জোগাড় করতে পারি। কিন্তু যখন আমি বিছানার নিচে পা রাখলাম, জানি না নিচেই কি ছিল যাতে আমার পা পিছলে যায়, আর আমি পড়তে পড়তে কোনো রকমে নিজেকে বাঁচালাম। কিন্তু সেই সাথে আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে গেল। যদিও আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম, কিন্তু আমার চিৎকারের আওয়াজ শুনে বিপ্লবের চোখ খুলে গেল। আমাকে জাগতে দেখে ও হালকা হেসে আমার কাছে এলো। এরপর নিজের বালিশ বিছানার উপর রাখলো। যদিও ছোটবেলায় ওর আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল, কিন্তু এখন ও আমার কাছে একদম অপরিচিত। ও আমার পাশে এসে বসে বলতে লাগলো, তোমার ঘুম কমপ্লিট হয়েছে? তোমাকে কতবার ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি এমন মরার মতো ঘুমিয়েছিলে যে ওঠার নামই নিচ্ছিলে না। আমি বললাম, সরি, হয়তো জার্নির কারণে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বুঝতে পারিনি যে কখন আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, আমি যদিও তোমাকে জাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি ঘুমের মধ্যেই পরিষ্কার বলে দিয়েছিলে যে আমাকে ঘুমাতে দাও। ও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আয়নায় আমাকে দেখতে লাগলো। আমার তো এরকম কিছুই মনে নেই, কিন্তু এটা হতেও পারে, কেননা গভীর ঘুমের মধ্যে যখন মা আমাকে ডাকতো, তখন আমি তাকেও একই রকম বলতাম। সেই সময় আমার নিজেকে নিয়ে খুব লজ্জিত বোধ হচ্ছিল। এখন আমি ভাবছি যে আমি কিভাবে ওকে বলবো যে আমার খিদে পেয়েছে। হঠাৎ তখনই ও আমার হাত ধরে বলতে লাগলো, যদিও আমাদের মায়েদের নিজেদের মধ্যে আসা যাওয়া ছিল, কিন্তু আমি তোমাকে প্রথমবার দেখছি। আমার মা যখন আমাকে তোমার বিয়ে করার কথা জিজ্ঞেস করছিল, তখন আমি আমার সিদ্ধান্ত মায়ের উপর ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারপর আবার ভাবতে লাগলাম, ভগবান জানে তুমি কেমন হবে, কিন্তু তুমি সত্যি খুব সুন্দরী। মায়ের সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুব খুশি যে মা আমার জন্য এত সুন্দরী একটা মেয়ে পছন্দ করেছে। এটা বলে সে সাইডে টেবিলের ডয়ার থেকে একটা আংটি বের করে আমার আঙুলে পরিয়ে দিল। এরপরে কিছু সময় পর্যন্ত সে আমার প্রশংসা করতে থাকলো। আমার জন্য এই সব কিছুই নতুন আর প্রথমবার, কারণ আমি এখনো অবধি যে সমস্ত ছেলেদের সঙ্গে খেলাধুলা করেছি, তারা আমাকে ছেলেই মনে করত। কখনোই তারা আমার সাথে এই ধরনের কথা বলেনি। এই কারণে বিপ্লবের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমার খুব ভালো লেগেছিল। ও আমাকে মাতাল শব্দে কথা বলার সব কিছু আমার মনকে গলিয়ে দিচ্ছিল। হঠাৎ ও আমার হাত দেখে চুপ করে গেল। তারপর বলতে লাগলো, তোমার হাত এত মোটা আর বড় কেন? মেয়েদের হাতের মতো সুন্দর নয় কেন? বলে ও আমার হাত ছেড়ে দিল আর বলতে লাগলো, আমার মেয়েদের মধ্যে পুরুষালী ভাব একদমই পছন্দ না। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম, আমার মেয়েদের মতো নখ বাড়ানোর শখ ছিল না। না, আমি কখনো নিজের হাতের যত্ন নেওয়ার প্রয়োজন অনুভব করেছি। এই কারণে আমার হাত রুক্ষ সূক্ষ্ম ছিল।
আর ছেলেদের মতো খেলাধুলার কারণে আমার হাত মোটা হয়ে গিয়েছিল। ও বিছানা থেকে উঠে আলমারির কাছে গিয়ে সেটা খুলে একটা ব্ল্যাক কালারের ড্রেস আমার হাতে দিল এবং বলতে লাগলো, যাও গিয়ে এটা পরে এসো। আমি নিজেও এই সমস্ত ভারী কাপড় পরে বিরক্ত ছিলাম, তাই খুশি হলাম। কিন্তু বাথরুমে গিয়ে দেখলাম সেটা একটা নেটের নাইটি। আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু তবুও সেটা পরে নিলাম। সেটা পরার পরে আমি খুব নার্ভাস হয়ে যখন বের হলাম, তখন দেখি ও হাতে পারফিউমের বোতল নিয়ে নিজের উপর স্প্রে করছে। আমাকে দেখে হালকা হেসে আমার কাছে এসে আমার উপর স্প্রে করতে লাগলো আর বলতে লাগলো আমার এই পারফিউমের গন্ধ খুব পছন্দ। এটা বলে সে আমার গলায় হাত দিয়ে বিছানায় নিয়ে এলো আর আমার সঙ্গে ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। আর ওর নজর আমার পুরো শরীরের উপর ঘুরছিল। এতে আমি খুব লজ্জা পাচ্ছিলাম, কারণ এই রকম নজরের সামনে আমি প্রথম পড়েছি। কিছুক্ষণ পরে ও আমাকে নিজের বুকে জড়িয়ে নিল আর ওর হাত আমার শরীরের সমস্ত জায়গায় সফর করছিল। কিন্তু এক জায়গাতে এসে ওর হাত হঠাৎ থেমে গেল। তারপরে হঠাৎ ও আমার থেকে পিছনে সরে গেল। ওর মুখে হাবভাব একদম বদলে গেল। আমি বুঝতে পারলাম না ওর কি হয়েছে। ওর সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে ওর অপেক্ষা করতে থাকলাম, কিন্তু ও ঘরে আর ফিরে এলো না। আমি বুঝতে পারছি না হঠাৎ ওর কি এমন হলো। এই তো কিছুক্ষণ আগে খুব খুশি ছিল। জানি না হঠাৎ ওর কি হয়েছে। সারা রাত ও আর ঘরেই এলো না। সকালে আমি কাপড় বদলে ঘর থেকে বাইরে এলাম, দেখি ও বাইরে সোফার উপর ঘুমিয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম যে ও ঘরে শোয়ার বদলে বাইরে সোফার উপরে কেন শুয়ে আছে। আমি যখন ওর কাছে এলাম তখন ও আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল। তারপর থেকে তো প্রতিদিনই এই ঘটনা শুরু হয়ে গেল। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করি ও ততই আমার থেকে দূরে সরে যেত, কিন্তু কোনো কারণ ও আমাকে বলতো না। বিয়ের পরে কিছু মিষ্টি মিষ্টি কথা আমার পুরো দুনিয়া বদলে গিয়েছিল, কিন্তু কেন জানি না ও আমার থেকে দূরে দূরে থাকতে লাগলো। অনেক দিন কেটে গেল, কিন্তু ওর ব্যবহার আমার সাথে একই রকম রয়ে গেল। একবার আমি বিরক্ত হয়ে ওর সামনে দাঁড়িয়ে পড়লাম এবং বললাম, তুমি আমার সাথে কথা বলছো না কেন? সব সময় আমার থেকে দূরে দূরে থাকছো। তখন ও বলতে লাগলো, তুমি আমার সাথে ঠিক করোনি। আমি যদি আগে জানতাম তুমি এরকম, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমি ওর কথার মানে বুঝতে পারলাম না, তাই বললাম, আমি কি এমন করেছি? তখন ও বলতে লাগলো, তোমার মধ্যে তো মেয়েদের মতো কোনো লক্ষণই নেই। তোমাকে তো ছেলেদের মতো দেখতে লাগে। তোমার চালচলন, শরীরের গঠন সবকিছু ছেলেদের মতো। এটা বলেই ও ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। হয়তো আমি ট্রাউজার আর টি শার্ট পরতাম, সেই কারণে ও এইসব বলছে। কেননা আমার প্রথম থেকে ঢিলাঢালা কাপড় পরার অভ্যাস ছিল। এই কারণে এখন অবধি আমি আমার শাড়ি আলমারি থেকে বের অবধি করিনি। এখন আমি আমার আলমারি খুলে সমস্ত কাপড় বের করলাম আর সেগুলো পরা শুরু করে দিলাম। শাশুড়ির সাথে একসাথে বসে ওর পছন্দের খাবার বানানো শিখে নিলাম। ওর সমস্ত কাজও নিজের হাতে করে দিতাম। আমি 2 মাসের মধ্যেই নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেললাম, যাতে ওর ব্যবহার আমার সাথে ঠিক হয়ে যায়। কিন্তু ও তো যেন পাথরের তৈরি। প্রতি রাতে অনেক রাত করে ঘরে ফিরত আর এসেই সোফায় শুয়ে পড়তো। আমি ওর সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, ওর ভালোবাসা পেতে চাইতাম। আর এটা ন্যাচারাল ব্যাপার। আমার বিয়ে হয়েছে আর ও আমার স্বামী। স্ত্রী হওয়ার কারণে আমি স্বামীর আলিঙ্গন চাইতাম। আগে যে আমার সব কিছুতে ডোন্ট কেয়ার ভাব থাকতো, এখন ওর মন পাওয়ার জন্য আমি আমার পার্সোনালিটি অবধি বদলে নিলাম। আমি নিজেকে ওর পছন্দের মতো তৈরি করে নিতে সব রকমভাবে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু ও সেরকমই ছিল। এখনও অবধি আমার সাথে কথা বলতো না। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, এমন সময় চিৎকারের কারণে আমার ঘুম ভেঙে গেল। আমার শাশুড়ি আর বিপ্লবের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। আমি ঘরের দরজা খুলে বাইরে এসে দেখি শাশুড়ির ঘরের লাইট জ্বলছে আর ঘর থেকে ঝগড়া করার আওয়াজ আসছে। আমি ঘর অবধি পৌঁছেছিলাম, কিন্তু যে কথা নিয়ে বিপ্লব আর আমার শাশুড়ির মধ্যে ঝগড়া হচ্ছিল সেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। ও নিজের মাকে বলছিল যে ও আবার বিয়ে করতে চায়। এটা শুনে আমার মনে হলো আমার পায়ের তলার মাটি নেই। আমার শাশুড়ি বলছিলেন, খবরদার তুই যদি এই কথা মুখে দ্বিতীয়বার বের করিস তাহলে ভালো হবে না।
ও বলতে লাগলো, আমি বনির সাথে থাকতে পারবো না। আমার শাশুড়ি বলতে লাগলেন, কেন, কি কম আছে আমার মেয়ের মধ্যে? তোর জন্য ও নিজেকে পুরো বদলে নিয়েছে। খাবার রান্না করে, তোর সমস্ত কাজ করে দেয়। ও পুরো বাড়ির দায়িত্ব সামলে নিয়েছে। নিজের চাল চলন, ওঠা বসা সমস্ত কিছু বদলে নিয়েছে। আর অন্যদিকে তুই ওর সতীন বাড়িতে নিয়ে আসতে চাস? বিপ্লব বলল, মা, আমি তোমাকে বলতে পারবো না যে ওর মধ্যে কি নেই। আমি কেন? কোনো ছেলেই ওর সাথে জীবন কাটাতে পারবে না। সেই কারণে আমি দ্বিতীয় বিয়ে করতে চাইছি। বনি চাইলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, আর ও চাইলে আমাদের বাড়িতে সারা জীবন থাকতে পারে। আমার কোনো অসুবিধা নেই। এটা বলে ও ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু হঠাৎ আমাকে সামনে দেখে সেখানে দাঁড়িয়ে গেল। আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। ও আমার দিক থেকে নজর লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। আমি ওর পিছন পিছন ঘরের মধ্যে ঢুকলাম। আর ঘরে এসেই ওকে বললাম, আজ আমাকে বলেই দাও যে আমার মধ্যে কি এমন জিনিস নেই যার কারণে তুমি আবার দ্বিতীয় বিয়ে করতে চাইছো। ও আমাকে বলল, নিজেকে আয়নায় ভালো করে দেখো, তাহলে নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কি নেই। আমি বললাম, সে তো আমি নিজেকে প্রতিদিনই আয়নাতে দেখি, কিন্তু আমি জানি না মানুষের সব সময় নিজেকে ভালোই লাগে। কিন্তু তুমি বলো আমার মধ্যে কি খারাপ আছে? ও বলতে লাগলো, তোমার মধ্যে মেয়েদের কোনো সৌন্দর্যই নেই। নকল কাপড় পরাতে তোমার শরীরের গঠন বদলে যাবে না। কখনো একা নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। একদম ছেলেদের মতো বুক তোমার। তোমার কাছে গেলে আমার মনে হয় যেন আমি কোনো ছেলের কাছে দাঁড়িয়ে আছি। ফলে আমার তোমার কাছে যেতে ঘৃণা অনুভব হয়। তোমার সাথে আমার দম বন্ধ হয়ে আসে। আর না আমার মনের ভিতরে তোমাকে নিয়ে কোনো ফিলিংস আছে। তোমার কাছে যেতেও মন চায় না। তোমাকে দেখে আমার পুরুষের মতো মনে হয়। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তার কথা শুনে অবশ হয়ে বসে পড়লাম। যে শব্দ ও আমার জন্য ব্যবহার করেছে, কোনো মেয়ের পক্ষে এর থেকে বড় অপমান, অসম্মান আর কি হতে পারে? সে আমার যে ত্রুটির কথা বলছে, যে ইনসাল্ট সে আমার করলো, তাতে আমি সারা রাত কান্না করতে থাকলাম। সকালে আমার শাশুড়ি বললেন, বিয়ের পরে তুমি এখনো বাবার বাড়িতে যাওনি, তুমি কিছুদিন বাবার বাড়ি থেকে ঘুরে এসো। আমি বললাম, মা, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে বিপ্লব দ্বিতীয় বিয়ে করে নেবে। কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, তুমি যেহেতু ওর সব কাজ সময় করে দিচ্ছ, সেই কারণে ওর মনে তোমার প্রতি কোনো কদর নেই। তুমি এখানে না থাকলে ও নিজেই তোমার অভাব বুঝতে পারবে, আর তখন তোমাকে কদর করবে। শাশুড়ির কথা আমার ঠিক বলে মনে হলো, তাই আমি বাবার বাড়িতে চলে এলাম। আমি পুরো 3 মাস পরে কলকাতা থেকে বাবার বাড়িতে এলাম। আমি সম্পূর্ণরূপে বদলে গেছি। আমি বাড়িতে এসে মায়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার মা ভাবলো আমি তাকে ছেড়ে অনেক দিন দূরে ছিলাম, সেই কারণে আমি আবেগ ধরে রাখতে পারিনি, তাই কান্না করছি। এখানে আসা আমার 1 ঘন্টাও হয়নি। এদিকে আমার সমবয়সী পাড়ার ছেলেরা আমার সঙ্গে দেখা করতে এলো। কিন্তু আজকে আমি ওদের সাথে দূরত্ব বজায় রেখে কথা বললাম, কেননা আমার চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে বদলে গেছে। সেই ছেলেদের মধ্যে বিষ্ণুও ছিল। আমার সবচেয়ে বেশি বন্ধুত্ব ওর সাথেই ছিল। আমি সবার সাথে হেসে হেসে কথা বলছিলাম, কিন্তু ভিতরে ভিতরে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছিল। সব সময় বিপ্লবের চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সবাই আমার সাথে কথা বলায় ব্যস্ত ছিল, কিন্তু একমাত্র বিষ্ণুই চুপচাপ আমাকে দেখে যাচ্ছিল। যখন সবাই চলে গেল তখন ও আমার পাশে এসে বসে পড়ল আর বলতে লাগলো, তোর কি হয়েছে বনি? তোর এত মন খারাপ কেন? আমি বললাম, না, আমি তো খুব খুশি। এটা বলার সময় না চাইতেও আমার গলা কেঁপে উঠল। ও আমার মুখ চোখের দিকে ভালো করে দেখে বলতে লাগলো, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তুই কত খুশি। ছোটবেলা থেকে তোর সাথে একসাথে থেকেছি, একসাথে খেলেছি, একসাথে হেসেছি, আর একসাথে কেঁদেওছি। তাই আমাকে মিথ্যা বলিস না। যদি তোর স্বামী তোকে কিছু বলে থাকে তাহলে ব্যাস একবার আমাকে ইশারা করে দে, তারপর দেখিস ওই ব্যাটাকে কিভাবে শায়েস্তা করি। ও নিজের হাত মুঠ করে আমার কথা বলছিল। আমি বললাম, ভদ্রভাবে কথা বল, ও তোর জামাই বাবু। ও বলতে লাগলো, তোর চোখে জল আনার কারণ যেই হোক না কেন, তাকে আমি ছাড়বো না। আমি বললাম, বিষ্ণু ও খুব ভালো। এখন আমি বিষ্ণুকে আর কি বা বলতে পারি। আমার বন্ধুত্ব বিষ্ণুর বোন নিপার সাথেও
ছোটবেলা থেকে খুব ভালো ছিল। ও বিবাহিত, তাই ভাবলাম ওর কাছে গিয়ে ওর কাছে এই সমস্যার সমাধান জিজ্ঞেস করি, হয়তো ও আমার সাহায্য করতে পারবে। পরের দিন আমি বিষ্ণুদের বাড়িতে গেলাম। বিষ্ণু এই সময় ওর বাবার সাথে নিজেদের দোকানে যেত আর নিজেদের দোকান সামলাতো, তাই একেবারে সন্ধ্যাতে বাড়ি ফির। আমি দুপুরবেলা বাড়িতে গেলাম, কারণ যদি বিষ্ণু বাড়িতে থাকতো তাহলে ও আমার পিছনেই পড়ে থাকতো। আমাকে দেখে বিষ্ণুর বোন খুব খুশি হয়েছিল আর আমাকে আমার বিবাহিত জীবন সম্পর্কে জিজ্ঞেস করলো। আমি ওকে এটাই বললাম যে বিপ্লব খুব ভালো মানুষ আর আমিও খুব খুশি। তারপরে কথায় কথায় আমি সংকোচের সাথে সেই কথাটাও জিজ্ঞেস করে নিলাম, যেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম ছিল। ও আমাকে বলতে লাগলো, আমি তোকে একটা লেডি ডক্টরের কাছে নিয়ে যাব, যে এই সবের চিকিৎসা করে। এটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমি চাইতাম কাউকে কিছু না জানিয়ে আমার সমস্যার সমাধান হয়ে যাক। পরের দিন বিষ্ণুর বোনের সাথে সেই লেডি ডক্টরের কাছে গেলাম। তিনি আমাকে কিছু ওষুধ দিলেন আর ভালো ভালো খাবার খেতে বললেন। আমি যখন বাড়িতে ফিরে এলাম, তখন আমার মা ফোনে আমার শাশুড়ির সাথে কথা বলছিলেন। আমি আমার মায়ের কাছ থেকে ফোন নিয়ে নিজে শাশুড়ির সাথে কথা বলতে লাগলাম। তাকে বিপ্লবের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলাম। তিনি বললেন, আমি রোজ ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও আমার কথা শুনতেই চাইছে না। তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নেব। তুমি নিজের শরীরের দিকে খেয়াল রেখো। লেডি ডক্টর আমাকে যে ওষুধ দিয়েছিলেন সেটা আমাকে খাওয়ার পরে খেতে হবে, কিন্তু শাশুড়ির সাথে কথা বলার পরে যেন আমার খিদে হারিয়ে গেল। আমার মনে হচ্ছিল যে আমি চলে যাওয়ার পরে ও আমার অভাব অনুভব করে আমাকে মনে করবে, কিন্তু ও তো এখনো সেরকমই আছে। আমি কোনো রকমে কয়েক গ্লাস খাবার খেয়ে সেই ওষুধ খেয়ে নিলাম। ওষুধ খাওয়ার পরে কেমন যেন শরীর গোলাতে লাগলো, বুকে অদ্ভুত ব্যথা অনুভব হতে লাগলো। ভাবলাম হয়তো আমার প্রবলেমের এটাই সলিউশন। এটা ভেবে সেই ওষুধ খেতে থাকলাম। আর প্রত্যেকবার ওষুধ খাওয়ার পরই আমার শরীর থেকে ঘাম বেরিয়ে যেত আর বুক ধড়পড় করত, কিন্তু ওকে পাওয়ার জন্য আমি এসব সহ্য করছিলাম। একবার আমার নম্বরে ওর ফোন এসেছিল। কলকাতায় আসার পরে এটাই বিপ্লবের প্রথম কল। আমি তাড়াতাড়ি করে ফোন উঠিয়ে নিলাম। আমার মনে হলো ও আমাকে মিস করছে, তাই হয়তো আমাকে ফোন করেছে। কিন্তু ও বলতে লাগলো, তুমি যে খেল আমার সাথে খেলছো সেটা ঠিক করছো না। আমার মা তোমার কারণে আমাকে আমার পৈতৃক সম্পত্তি থেকে বের করে দেবে। আমি তোমাকে ছাড়বো না। জানি না তোমার মতো পুরুষালী মেয়ে আমার মায়ের ওপর কি জাদু করেছে, যে পৃথিবীর সমস্ত ভালো গুণ তিনি তোমার মধ্যে থেকে পান। যদি তোমাকে আমার সাথে থাকতে হয় তাহলে নিজের চিকিৎসা করাও। আমি তোমাকে 15 দিনের সময় দিচ্ছি, না হলে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। যদিও তারপরেও মা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি তোমাকে শেষ করে দেব। এটা বলে ও ফোন কেটে দিল। আমি কান্না করছিলাম আর বারবার বলছিলাম, তুমি আমার সাথে এরকম করো না। যখন ফোন বন্ধ করে পিছনে ঘুরলাম, তখন দেখলাম বিষ্ণু পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি তাড়াতাড়ি করে আমার চোখের জল মুছে ফেললাম। ও বলতে লাগলো, তোর বরের ফোন ছিল? আমি বললাম হ্যাঁ। ও বলতে লাগলো, কি বলছিলি আর তুই কান্না করছিলি কেন? ও এইবার খুব সিরিয়াসলি জিজ্ঞেস করলো। আমি বললাম, তাতে তোর কি? তুই কেন সবসময় আমার পিছনে পড়ে থাকিস? আর না বলেই আমার ঘরের মধ্যে নাচতে নাচতে চলে এলি কিভাবে? তুই কে যে আমার অনুমতি না নিয়ে আমার ঘরে এইভাবে চলে আসিস? এখান থেকে বেরিয়ে যা। আমি ওকে কিছুই বলতে চাইতাম না, তাই ওকে খুব কড়া কথা শুনিয়ে দিলাম। আমাকে এরকম রাখতে দেখে ও আমাকে বলতে লাগলো, তুই আমার কাছে কোনো কথাই লুকাতে পারবি না। আমি জানি তোর স্বামীর ব্যবহার তোর সাথে ঠিক নেই। আমি বললাম, এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার, আমাদের মধ্যে কথা বলার তুই কে? ভগবানের জন্য আমাকে একা ছেড়ে দে, যা এখান থেকে। বলে ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম আর ঘরের দরজা বন্ধ করে দিলাম। এরপরে সামনে থাকা ওষুধ দেখে আমার বিপ্লবের কথা মনে পড়ে গেল। আমি দুটো ওষুধ বের করে একসাথে খেয়ে নিলাম। আমি চাইতাম যেন আমার সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যায়, যাতে আমার সংসার ভাঙার হাত থেকে বেঁচে যায়। কিন্তু ওষুধ খাওয়ার পরই আমার শরীর এতটা গোলাতে শুরু করলো যে বমি হওয়া শুরু হয়ে গেল আর আমার অবস্থা খারাপ হতে লাগলো। আমার মা আমার অবস্থা দেখে খুব টেনশনে পড়ে গেলেন। বাবাও বাড়িতে নেই, তাই আমার মা বিষ্ণুকে ডাকলো আর দুজনে মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। 3 দিন অবধি আমি যা কিছুই খেতাম
আমার হজম হতো না। ডক্টর আমার অবস্থা দেখে বলল, এই ওষুধ খুব কড়া আর এর সাইড ইফেক্ট অনেক বেশি। আপনার কিডনি ফেল হতে পারত। এরকম ওষুধ আর এরকম ভুয়ো ডক্টরের কাছে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। তিনি আমাকে এই ওষুধ ব্যবহারের কারণ জিজ্ঞেস করলেন। আমি কান্না করতে করতে তাকে সমস্ত কিছু বলে দিলাম। আমার কথা শুনে তিনি বলতে লাগলেন, এসব কিছু ভগবানের হাতে। তিনি কোনো মানুষকে কেমন শরীর দেবেন সেটা একমাত্র তিনিই জানেন। এখানে মানুষের হাতে কিছুই নেই। প্রায় মেয়েদের এই সমস্যা হয়, কিন্তু যে সমস্ত ছেলেরা মনের দিক থেকে খারাপ আর যাদের মনে মেয়েদের কোনো সম্মান নেই, একমাত্র তারাই এরকমই কথা বলে। সময়ের সাথে সাথে এই প্রবলেম এমনি এমনি দূর হয়ে যায়। যদি তোমার স্বামী তোমার সাথে ফিজিক্যাল হতো, তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতো, আর তুমি যদি খাওয়া দাওয়া ঠিক মতো করতে, তাহলে তোমার শরীর নিজে নিজেই ভরে উঠতো। আর এমনিতেও তোমাকে এতটাও খারাপ লাগে না। সম্ভবত তোমার স্বামী খুব নোংরা চিন্তাধারার মানুষ। আমার মাও সেখানেই উপস্থিত ছিলেন। এইসব কথা শুনে তিনি মাথা নিচু করে বসেছিলেন। বাড়িতে ফিরে এলে বিষ্ণু আমার মাকে মেডিসিন কখন কিভাবে খেতে হবে এসব বুঝিয়ে চলে গেল। ও চলে যেতে মা আমাকে বলেন, তুই আমাকে আগে বলিসনি কেন? আমি কান্না করতে করতে মাকে বললাম, মা আমি তোমাকে টেনশনে ফেলতে চাইনি। তুমি সব সময় আমাকে বলতে তোর চলাফেরার ঢং নেই। কিন্তু সত্যি বলছি মা, আমি নিজেকে বিপ্লবের কারণে সম্পূর্ণ বদলে ফেলেছিলাম। সমস্ত কাজ শিখে নিয়েছিলাম। তুমি চাইলে আমার শাশুড়িকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু তবুও ও আমাকে বলতো যে আমাকে দেখে তার ঘৃণা আসে। আমার সঙ্গর কথা ভাবলেই ওর শরীরে ঘিনঘিনিয়ে ওঠে। এই কথা মেয়েদের অন্তরাত্মা অবধি কাঁপিয়ে দেয়। কিন্তু এইসব কথা শুনে আমি চাইতাম ওর মনে যেন আমার জন্য জায়গা তৈরি হয়, আর আমাকে যেন ডিভোর্স না দেয়। আমি নিজের উপর ডিভোর্সের দাগ লাগাতে চাইনি। এইসব বলতে বলতে কান্না করে যাচ্ছিলাম। মায়ের চোখ দিয়েও জল পড়ছিল। পরের দিন মা আমার শাশুড়ির সাথে কথা বললেন। শাশুড়ি নিজেই খুব টেনশনে ছিলেন। তিনি বলছিলেন, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য বনের জীবন নষ্ট হয়ে গেছে। আমার ছেলে অন্য একটা বাজারি মেয়ের প্রেমে পাগল ছিল। ওর সাথে অবৈধ সম্পর্কও তৈরি করে নিয়েছিল। আমি ওকে নিজের দিব্যি দিয়ে বনের সাথে বিয়ে দিয়েছিলাম। কিন্তু ওর তো এই বাজারি মেয়ে নেশা লেগে গেছে। তাই ও যখন বাড়ির ভদ্র মেয়ের মধ্যে ওই রকম ঢংচং দেখতে পায়নি, তখন ও বনের মধ্যে দোষ খুঁজতে শুরু করে দেয়। আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন বিপ্লবের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। তিনি বলছিলেন ও আমার ছেলে হওয়ারই যোগ্য না, কিন্তু পুরুষের জাতের উপর আমার থেকে বিশ্বাস উঠে গেছে। আমার ডিভোর্স হয়েছে 2 মাস হয়ে গেছে। তখন একদিন বিষ্ণুর মা বিষ্ণুর জন্য আমার সম্বন্ধ নিয়ে আসে, কিন্তু আমি পরিষ্কারভাবে মানা করে দিলাম। পুরুষের কাছ থেকে এত গভীর আঘাত পেয়েছিলাম যে দ্বিতীয় কাউকে বিশ্বাস করতেই পারছিলাম না। মা আমাকে বোঝানোর অনেক চেষ্টা করছেন যে বিষ্ণু এরকম না, কিন্তু আমি তাকে বললাম আমি কখনোই বিয়ে করব না। কিছুদিন পরে আমি উঠানে বসেছিলাম, তখনই একটা বল আমাদের উঠানে এসে পড়ল। বাইরে ছেলেদের চেঁচামেচি চলতে লাগলো। দরজার ধাক্কার আওয়াজ শুনে সেই বল উঠিয়ে দরজা খুলে হাত সহ বলটা বাইরে বের করে দিলাম। আমি ভেবেছিলাম বল নেওয়ার জন্য দরজা বাজিয়েছে, কিন্তু কেউ একজন বলের জায়গায় আমার হাত চেপে ধরলো। বল আমার হাত থেকে পড়ে গেল। আমি দরজা হালকা খুলে দেখলাম সামনে বিষ্ণু দাঁড়িয়ে। আমার হাত ওই ধরে রেখেছে। ও হয়তো বাড়ির ভিতরে আসতে চাইছিল, কিন্তু দরজা পুরো খোলা নেই। আমি বললাম আমার হাত ছাড়। ও বলল, নিষেধ কেন করেছিলি তুই? আমি বললাম আমার জীবন, আমার মর্জি। ও দরজা ধাক্কা দিয়ে ভিতরে এসে পড়লো আর বলতে লাগলো, খারাপ কি আছে আমার মধ্যে? নিষেধ করার কারণ তো আমাকে বল। আমি বললাম আমি বিয়ে করতে চাই না। ও বলতে লাগলো, কেন? এখনো ভালোবাসিস সেই অসভ্য লোকটাকে? ওর চিন্তাতেই নিজের জীবন নষ্ট করতে চাস? বিষ্ণু রাগি চোখে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। আমি বললাম, না, আমি পুরুষ মানুষকে বিশ্বাস করি না। পুরুষদের উপর আমার ঘৃণা ধরে গেছে। নিজের জীবনে কোনো পুরুষকেই যুক্ত করতে চাই না। তুমি সেই চামারের জন্য এইসব মিথ্যা বাহানা বানাচ্ছ। এখনো তুমি বিপ্লবকে ভালোবাসো, তাই নিষেধ করছো, না হলে নিজের মায়ের চোখের জল তোমার নজরে পড়তো। তিনি মনে প্রাণে চান তোমার ঘর সংসার হোক, কিন্তু তুমি তো শুধু বিপ্লবকেই ভালোবাসো। ওর স্বপ্ন নিয়েই সারা জীবন কাটাতে চাও। আমি বললাম, আমি বিপ্লবকে ঘৃণা করি। তুমি কেন বুঝতে পারছো না আমার কথা?
তখন ও বলতে লাগলো, ঠিক আছে, এই কথার প্রমাণ দাও। আমি এই রবিবার বিয়ে করতে আসছি তোমাকে। যদি তুমি আমাকে বিয়ে করে নাও তাহলে বুঝে যাব যে তুমি ওকে ঘৃণা করো, নিজের জন্য না হলেও নিজের বৃদ্ধ বাবা মায়ের খুশির জন্য। তোমার আমাকে বিয়ে করে নেওয়া উচিত। এটা বলেই ও চলে গেল। আমি কান্না করতে লাগলাম। সত্যি আমি আমার বাবা মায়ের কথা একবারও ভাবিনি, যারা আমার দুঃখ দেখে সবসময় মন মরা হয়ে থাকতেন। আমি মা বাবার কথা ভেবে আর না করলাম না, চুপচাপ বিষ্ণুকে বিয়ে করে নিলাম। বাসর রাতে যখন ও ঘরের মধ্যে এলো তখন আমার অদ্ভুত একটা ভয় করতে লাগলো, যে এও সেই রকম শব্দে আমার ইনসাল্ট না করে যেরকম বিপ্লব আমাকে করেছিল। যখনই বিষ্ণু আমার পাশে এসে বসলো আমি কান্না করতে লাগলাম। ও বলতে লাগলো, বনি, সব মানুষ নিচু মন মানসিকতার হয় না। ছোটবেলা থেকে তুমি আমাকে জানো। তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার এই ত্রুটি নিয়ে আমি মাথা ঘামাবো, যেখানে তোমার কোনো হাতই নেই? আমি অবাক হয়ে গেলাম যে ও প্রতিবারের মতো এবারও কিভাবে আমার মনের কথা, আমার মাথায় আসা প্রশ্ন জেনে ফেললো। ও আমার হাত ধরে বলতে লাগলো, ডক্টরের সমস্ত কথা আমি শুনে নিয়েছি, আর সেটাও যেটা তুমি ডক্টরকে বলছিলে। তোমার বাবা মাকেও আমি বলেছিলাম এরকম নোংরা চিন্তাধারার মানুষের থেকে তোমার ডিভোর্স করিয়ে নিতে, আর আমি ওকে নিজের করে নিতে চাই। তাই তুমি সেই সব ভুলে যাও যা তোমার সাথে হয়ে গেছে। শুধু এটাই জেনে রাখো যে বিষ্ণু তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। যখন তোমার বিয়ে বিপ্লবের সাথে হয়েছিল সেই সময় আমি অন্য শহরে ছিলাম, আর এই খবর আমি পরে জেনেছিলাম। না হলে আমি কখনোই তোমার বিয়ে ওখানে হতে দিতাম না। কথা বলতে বলতে ও আমার সব গয়না খুলে ফেলছিল, আর যখন ও আমাকে নিজের বুকে জড়িয়ে নিল তখন আমার মনে আর কোনো ভয় রইল না। নিশ্চিন্ত হয়ে আমি ওর বুকের সঙ্গে মিশে গিয়েছিলাম। আগে আমি জানতাম না যে ও আমাকে এতটা ভালোবাসে। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা, যাতে মানুষ অপরের দোষ খোঁজে না। ধন্যবাদ বন্ধুরা।